পারমাণবিক অস্ত্র বলতে কি বুঝিয়েছে? 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটো শহরে ফ্যাট ম্যান এবং লিটল বয় এই দুই প্রকার পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল। হ্যালো মাই লিটল হার্টস, আমার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাচ্চারা, মনে ভীষণ ভয়, পরীক্ষা তো একদম আর হাতে কদিন। দেখ, তোদের এই ভয় দূর করার জন্যই মূলত ক্লাস 12-এর থার্ড সেম, মানে তোদের যে ফার্স্ট ইউনিটটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক, এই ক্লাসটা পুরোপুরি 30 মিনিটে আমরা কি করে বুঝবো এটা একটু আমরা দেখিয়ে নিই। আমরা জানি এই ক্লাসটাতে মূলত আমাদের 3টে পার্ট পড়তে হয়। 1 ঠান্ডা লড়াই, 2 দ্বিমেরুকরণ, 3 হচ্ছে জোট নিরপেক্ষ নীতি। তো প্রত্যেকটা জিনিস খুব সংক্ষেপে, খুব বিস্তারিতভাবে কিন্তু ভালো করে কি করে আমরা বুঝবো এটা একটু দেখিনি। প্রথমেই আমরা ঠান্ডা লড়াইটা খুব ভালো করে দেখব। যদি লক্ষ্য করি ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াই হলো এক কথায় সরাসরি যুদ্ধ নয়। ঠান্ডা লড়াই বলতে হচ্ছে মতাদর্শের অমিল। আমরা যদি এক কথায় বুঝি যে প্রত্যক্ষ সামরিক সংঘাত সেখানে হয়নি, এক প্রকার যুদ্ধ যেখানে মতের অমিল হয়েছিল, যেখানে প্রক্সি ওয়ার, যেখানে মূলত প্রক্সি ওয়ার বা বকলমের যুদ্ধকে আমরা কিন্তু কি করেছিলাম, এগিয়ে নিয়ে এসেছিলাম। এই ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞায় বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যেখান থেকে পরীক্ষায় আমরা বেশ কিছু প্রশ্নও দেখতে পাই। বার্নের ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন, ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন, ওয়াল্টার রেমন্ড ঠান্ডা লড়াইকে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি বলেছেন, জন লুইস গ্যাডিক্স বৈশ্বিক সংঘর্ষ বলে ঠান্ডা লড়াইকে চিহ্নিত করেছেন। এর পরের স্লাইডটা যদি আমরা দেখতে পাই, এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? 1947 খ্রিস্টাব্দে বার্নার্ড বারুচ এই শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন, কিন্তু এই শব্দটিকে জনপ্রিয় করেছিলেন ওয়াল্টার লিপম্যান। কত সালে? তিনিও কিন্তু 1947 সালে এই শব্দটিকে জনপ্রিয় করেছিলেন। তাহলে আমরা ঠান্ডা লড়াই বলতে কি বুঝি? না যুদ্ধ না শান্তি। এর পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, ঠান্ডা লড়াইয়ের পরে গোটা বিশ্ব দুটো মেরুতে ভাগ হয়ে গেছিল। একদিকে ছিল আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, যার নেতৃত্ব ছিল, যার চিন্তাধারা ছিল পুঁজিবাদী গণতান্ত্রিক, অপরদিকে ছিল সমাজতান্ত্রিক চিন্তাধারা। তার মূল লক্ষ্য, মূল ফোকাস কিন্তু ছিল সমাজতান্ত্রিক এবং সাম্যবাদী চিন্তাধারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে রয়েছে সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী এবং গণতন্ত্র চিন্তাধারা, সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র এবং সাম্যবাদ চিন্তাধারা। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক জোট। এই ন্যাটো জোটের পাল্টা জোট ছিল ওয়ারস চুক্তি, যেটা 1955 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গঠিত হয়েছিল। এবং আমরা কি দেখতে পাচ্ছি? মার্শাল প্রকল্প এবং ট্রুম্যান নীতি, এই দুটো অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার নীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছিল। এর পাল্টা জবাব দিতে সোভিয়েত ইউনিয়ন কিন্তু কমেকন এবং মোলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল। এবার যদি আমরা লক্ষ্য করি ঠান্ডা লড়াইয়ের কারণ, ঠান্ডা লড়াই কেন হয়েছিল? প্রথমটা দেখা যাচ্ছে আদর্শগত সংঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে পুঁজিবাদী কনসেপ্ট ভালো, সোভিয়েত ইউনিয়ন বলতে সমাজবাদী চিন্তাধারা ভালো। দুজনের যে চিন্তাধারা, দুটো চিন্তাধারার মধ্যে একটা বিরূপ যে মতবাদ সৃষ্টি হলো, তার ফলে দুজনে সরাসরি যুদ্ধে সংঘাত না করে একটা প্রক্সি ওয়ারে সংঘাত হলো। দ্বিতীয় দেখছি জার্মান সমস্যা। জার্মান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাচ্ছি জার্মানকে দুভাগে ভাগ করে দেওয়া হলো, একটা ছিল পূর্ব জার্মান আর একটা ছিল পশ্চিম জার্মান। পূর্ব জার্মানে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম জার্মানে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইলে এই জার্মান সমস্যাকে নিয়ে ঠান্ডা লড়াই আরো উত্তেজিত হয়ে পড়ে। কারণ জার্মানের যে অন্তর্ভুক্ত যে রাজধানী ছিল বার্লিন, সেই বার্লিন ও পূর্ব বার্লিন এবং পশ্চিম বার্লিনে ভাগ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে গেছিল। তারপর যদি আমি দেখি, রয়েছে অর্থনৈতিক মতবাদ। এখানে ট্রুম্যান নীতির কথা বলা যাচ্ছে, মার্শাল পরিকল্পনার কথা বলা যাচ্ছে। ট্রুম্যান নীতি মূলত কি? যে গ্রিস এবং তুরস্কের মতো যে ছোট ছোট দেশগুলো ছিল, এই সকল দেশে সাম্যবাদের বিস্তার রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মূলত এক প্রকার অর্থনৈতিক সহায়তা, অর্থনৈতিকের পাশাপাশি সামরিক যে সহায়তা দিয়েছিল, সেটাই কিন্তু আমাদের ট্রুম্যান নীতির। মার্শাল পরিকল্পনাটা কি? মার্শাল পরিকল্পনায় কিন্তু এখানে ইউরোপের যে যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, সেই যুদ্ধবিদ্ধ দেশগুলোকে কিন্তু মূলত সুশস্ত্র করার জন্য, আবার সুসংগঠিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া একটি নীতি হচ্ছে আমাদের মার্শাল পরিকল্পনা। এর পাল্টা জোট হিসাবে মোলোটভ নীতি গ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র বলতে কি বুঝিয়েছে? পারমাণবিক অস্ত্র হচ্ছে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটো শহরে ফ্যাট ম্যান এবং লিটল বয় এই দুই প্রকার কি করেছিল? পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। এইটা দেখা দেখি সোভিয়েত ইউনিয়নও কিন্তু চুপ থাকেনি। 1949 এবং 50 সালের মধ্যবর্তী সময় কাজাখস্তানে সোভিয়েত ইউনিয়নও কিন্তু পারমাণবিক
পারমাণবিক বোমার একটা বিস্ফোরণ ঘটিয়েছিল। এরপর দেখা যাচ্ছে ব্যর্থ কূটনীতি পর্যটন সম্মেলন 1945 খ্রিস্টাব্দে পর্যটন সম্মেলনে ব্যর্থতাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই আবার কিন্তু অন্যদিকে ঘুরে গেল, আর উস্কে গেল বিষয়টা। এরপরে আমি কি দেখতে পাচ্ছি, ঠান্ডা লড়াইয়ের পর্যায় আমরা মূলত জানি ঠান্ডা লড়াই রয়েছে 8টি পর্যায়। প্রথম এবং দ্বিতীয় পর্যায়গুলো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, প্রথম পর্যায়ে ট্রুম্যান নীতি, মার্শাল প্রকল্প, ন্যাটো জোট এগুলো কিন্তু গড়ে উঠেছিল। অপরদিকে কিন্তু সোভিয়েত ইউনিয়নের কমেকন, তারপর রয়েছে মলোটভ কমিনফর্ম, এই নীতিগুলো গড়ে উঠলো। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি চীনের একটা উত্থান ঘটলো এবং কোরিয়া যুদ্ধ 1950 খ্রিস্টাব্দে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ দেখা গেল। এই ছিল প্রথম এবং তৃতীয় পর্যায় ঠান্ডা লড়াইয়ের দিক। এরপর তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে কি ঘটেছিল, তৃতীয় পর্যায়ে সিয়েটো, সেন্টো, সুয়েজ সংকটের মতো বিভিন্ন বড় বড় দিক কিন্তু ঘটতে থেকেছিল। এর পাশাপাশি কিন্তু আমাদের আনজুস, সেন্টো, মিডো, ঠিক আছে, এই সকল যে বিভিন্ন সামরিক দিক মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কিন্তু উন্মোচিত হলো এবং ওয়ারশো প্যাক্ট সোভিয়েত ইউনিয়ন কিন্তু গড়ে তুলেছিল। এবং রয়েছে আমাদের এর পরবর্তী হচ্ছে চতুর্থ পর্যায়ে, এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউ-2 বিমানকে সোভিয়েত ইউনিয়ন ধরাশায়ী করে দিল এবং এর পাশাপাশি বার্লিন প্রাচীর নির্মাণ করল এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 খ্রিস্টাব্দে আমরা মূলত দেখতে পেলাম। এই বিষয়গুলোকে নিয়ে প্রক্সি ওয়ার কিন্তু আরো বড় একটা আগুন রূপ নিয়ে নিল। এর পরবর্তীকালে আমরা মূলত কি দেখতে পাচ্ছি, উত্তেজনার কালক্রম পর্ব পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে কি হয়েছিল, উত্তেজনা একটু কমেছিল, হটলাইন প্রতিষ্ঠা, তারপর এনপিটি, সিটিবিটি এই চুক্তিগুলো মূলত কার্যকর হয়েছিল। এবং এই যে ষষ্ঠ পর্যায়ে যাকে আমরা দাতাত পর্যায়ে বলি, দাতাত কথার অর্থ কি, খুব বেশিও না খুব বেশি কমও না, প্রশমন, উত্তেজনা প্রশমিত করা, ঠিক আছে। এই 6 নম্বর পর্যায়ে কিন্তু সল্ট ওয়ান চুক্তি, মার্কিন চীন সম্পর্কের উন্নতি আমরা ঘটতে দেখলাম। এরপর কিন্তু আমরা সপ্তম এবং অষ্টম পর্যায়ে দেখতে পাচ্ছি। সপ্তম এবং অষ্টম পর্যায়ে মূলত আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্নায়ুযুদ্ধ হয়েছিল। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, তারকা যুদ্ধ। আফগানিস্তানে মূলত কি ঘটেছিল, সোভিয়েত ইউনিয়ন আবার এসে যুদ্ধ করে দিল। এবার সোভিয়েত ইউনিয়নের যেহেতু আফগানিস্তান আক্রমণের ফলে দাতাত পর্যায়ে যুদ্ধটা কিছুটা কি হয়েছিল, কিছুটা কিন্তু একটু প্রশমিত হয়েছিল, একটু কমেছিল, কিন্তু সেটা পরবর্তীকালে আবার বড় উত্তেজনার সৃষ্টি করলো। এবং আমরা দেখতে পাচ্ছি তারকা যুদ্ধ কর্মসূচি এসডিআই, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই তারকা যুদ্ধ কর্মসূচির পরিকল্পনাটা কিন্তু গ্রহণ করলো, যাকে কেন্দ্র করে কিন্তু কোল্ড ওয়ার আমাদের আবার অনেকটা বড় দিক ধারণ করলো। এরপর আমি অষ্টম পর্যায়ে কি দেখতে পাচ্ছি, সোভিয়েত ইউনিয়নের পতন। এই সময় মিখাইল গর্বাচেভ একটা নীতি নিয়ে আসলো, ঠিক আছে, সে পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ট নামক একটি নীতি 1985 সালে নিয়ে আসার ফলে সোভিয়েত ইউনিয়নের অন্দরে একটা বিশাল বড় পরিবর্তনের সৃষ্টি হলো। এই পরিবর্তন স্বরূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে গেছিল এবং এই সময় বার্লিন প্রাচীরটাও ভেঙে যায়, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে আমাদের ঠান্ডা লড়াইয়ের একটা অবসান ঘটলো। আচ্ছা, এই যে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি সোভিয়েত ইউনিয়ন 15টা পৃথক স্বাধীন রাষ্ট্রে ভেঙে গেছিল। কত খ্রিস্টাব্দে এটা ঘটেছিল, 1991 খ্রিস্টাব্দে কিন্তু ঘটেছিল। এই সময় আমাদের যে মিখাইল গর্বাচভ 1985 খ্রিস্টাব্দে দুটো নীতি এনেছিল, একটা কি বললাম গ্লাসনোস্ট, দ্বিতীয়টি বললাম পেরেস্ত্রয়িকা। গ্লাসনোস্ট কথার অর্থ হচ্ছে মুক্ত ব্যবস্থা, বাক স্বাধীনতা এবং সরকারি স্বচ্ছতা। বাক স্বাধীনতা মানে হচ্ছে কথা বলার স্বাধীনতা এবং সরকারি কাজকর্মের স্বাধীনতার বিষয়ে আনা হলো। কোথায় আনা হলো, সোভিয়েত ইউনিয়নের একদমই অন্দরে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পেরেস্ত্রয়িকা কথার অর্থ কি, বলছে পুনর্গঠন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, পুনর্গঠন বলতে বোঝানো হচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার। অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে মূলত কিন্তু একটা নতুন দিক খোলা হলো আমাদের এই সোভিয়েত ইউনিয়নের পেরেস্ত্রয়িকা নীতির মধ্য দিয়ে। এই গ্লাসনোস্ট এবং পেরেস্ত্রয়িকা নীতিকে বলা হয়, এই দুটো নীতি মিখাইল গর্বাচেভ যেহেতু সোভিয়েত ইউনিয়নে নিয়ে এসেছিল, তার জন্যই নাকি সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল এবং আমাদের বিশ্বের দ্বিমেরুকরণের অবসান ঘটে এক মেরু বিশ্বের দিকে কিন্তু আমাদের বিশ্ব এগিয়ে গেছিল। ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলো যদি দেখি, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক দুর্বলতা। সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। দেখো, পাল্লা দিয়ে চলতে গেলে কি হয়, একটা সময় অর্থনৈতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নও কিন্তু খুব দুর্বল হয়ে পড়লো। তৃতীয় বলছে পূর্ব ইউরোপের গণতন্ত্রের উত্থান। পূর্ব ইউরোপে মূলত এতদিন কন্ট্রোল করে রেখেছিল আমাদের ইউএসএসআর, কিন্তু এই পূর্ব ইউনিয়ন এবার মনে করলো যে আমরা সমাজতান্ত্রিক চিন্তাধারায় থাকলে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাব, তাই আমাদের চিন্তাধারা হচ্ছে নিজেকে এবার এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমরা সমাজতন্ত্রবাদ থেকে সরে গণতন্ত্রের দিকে
এগোতে চাইছি। যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা লড়াইয়ের অবসানের একটা অন্যতম দিক। তারপর ৩ নম্বর দেখছি বার্লিন প্রাচীরের পতন ঘটলো। বার্লিন প্রাচীর যে দুভাগে ভাগ করা হয়ে গেছিল যার ফলে বার্লিনের মাঝখান থেকে যে মানে একটা প্রাচীর দেওয়া হয়েছিল সেই প্রাচীরটা এবার ভেঙে দেওয়া হলো। এবং ৪ নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো। দুজনের যে চিন্তাধারা সেই চিন্তাধারার পরিবর্তন হলো। এবার দুজনেই মধ্যে সোভিয়েত ইউনিয়ন যখন নিজেকে মনে করছে যে আমি আর টানতে পারছি না, এবার আমি হেরে যাবো, সেই সময় চিন্তাধারার পরিবর্তন আসলো। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটাকে বলি সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম কারণ গর্বাচেপের নেওয়া পেরেস্ত্রোইকা এবং এই গ্লাসনোস্ট, এই দুটি নীতি কিন্তু ছিল ঠান্ডা লড়াই শেষ হওয়ার অন্যতম কারণ। এবার আমরা বুঝবো দ্বিমেরুকরণ। তাহলে খুব ছোট্ট করে কিন্তু আমরা ঠান্ডা লড়াই এই কনসেপ্টটা একদম ১০ মিনিটের মধ্যে বুঝেছি। তোদেরকে কি বলেছি ৩০ মিনিটের মধ্যে বোঝাবো, তার মধ্যে ১০ মিনিটে কিন্তু আমরা ঠান্ডা লড়াইটা বুঝে গেছি। এবার আসছে দ্বিমেরুকরণ ব্যবস্থা। দেখ, যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তি এবং অক্ষ শক্তি, এই দুটো শক্তিতে গোটা বিশ্ব কিন্তু বিভাজিত হয়ে গেছিল। মিত্র শক্তি দেশগুলো যখন জয়লাভ করলো, কিন্তু সেখানে আমরা লক্ষ্য করে দেখলাম সোভিয়েত ইউনিয়নের চিন্তাধারা কেবলমাত্র সমাজতান্ত্রিক চিন্তাধারা ছিল, কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাধারা ছিল গণতান্ত্রিক পুঁজিবাদী। পাশাপাশি কিন্তু বাকি যে ছিল ফ্রান্স বল, এরাও কিন্তু মূলত উন্নত মানের চিন্তাধারা করছিল। যার কারণে আমরা দেখতে পেলাম গোটা বিশ্ব দুটো মেরুতে বিভাজিত হয়ে গেল। একদল সাপোর্ট করছে সোভিয়েত ইউনিয়নকে, আরেক দল সাপোর্ট করছে কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। ঠিক আছে, এরপর যদি আমি দেখি এক মেরু কেন্দ্রিকতা। এক মেরু কেন্দ্রিকতা বলতে কি বোঝা? আমরা এই যে মেরুকরণ বলতে গেলে মেরুকরণকে মূলত ৩ ভাগে দেখব। একটা এক মেরু, একটা দ্বিমেরু আর একটা বহুমেরু। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে রাজনীতি গড়ে উঠেছে তাকে কিন্তু বলা হয়েছে দ্বিমেরুকরণ। এবারে ৩টে মেরুকরণ এক এক করে বুঝে নিই। এক মেরু কেন্দ্রিকতা বলতে কি বলেছে? আন্তর্জাতিক ব্যবস্থায় যখন একটি মাত্র রাষ্ট্র সব থেকে বেশি শক্তিশালী থাকবে এবং বিশ্বকে নিজের ক্ষমতায় কুক্ষিগত করবে, সব রাষ্ট্র সেই রাষ্ট্রকে মেনে চলবে, তখন তাকে বলা হচ্ছে কিন্তু এক মেরু কেন্দ্রিক। উদাহরণ কি বলতে পারি? উদাহরণ কিন্তু আমাদের ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে কি বোঝানো হয়েছে? যে সমগ্র বিশ্ব যখন দুটি শক্তিশালী কেন্দ্রে পরিণত হবে, তখন তাকে বলা হচ্ছে দ্বিমেরু কেন্দ্রিকতা। দুটো দ্বি মানে ২। তারপর বলছে মেরু কেন্দ্রিকতা। এর মানে কি বলছে? আন্তর্জাতিক ক্ষমতা যখন কোনো একটি বা দুটো রাষ্ট্রের হাতে না থেকে অনেকগুলো রাষ্ট্রের হাতে থাকবে, তখন তাকে বলা হচ্ছে বহুমেরু কেন্দ্রিকতা। এর পরেরটা যদি আমরা দেখি, এই দ্বিমেরুকরণের উদ্ভবের কারণ। প্রথমেরটা কি বলছে? অস্ত্র এবং সামরিক প্রতিযোগিতা। তার কারণ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক সেই সময়টা দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, সেই রকমই মার্কিন যুক্তরাষ্ট্র দেখা দেখি সোভিয়েত ইউনিয়নে কিন্তু কাজাখস্তানে পারমাণবিক অস্ত্রের একটা বিস্ফোরণ ঘটাচ্ছে। দুজনই সামরিক অভ্যুত্থান ঘটাচ্ছে, প্রক্সি ওয়ার ঘটাচ্ছে, যার ফলে কিন্তু গোটা বিশ্বে দুটো চিন্তাধারা দুভাগে পুরো ভাগ হয়ে গেছিল। দ্বিতীয় বলছে মতাদর্শগত সংঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র বলে পুঁজিবাদী চিন্তা নিয়ে জীবনে এগিয়ে যাওয়া খুব সম্ভব, আমরা খুব তাড়াতাড়ি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। সোভিয়েত ইউনিয়ন বলে যদি আমরা সকলের মধ্যে ইউনিটি আনতে না পারি, তাহলে কি করে আমরা উচ্চ রাষ্ট্রে পরিণত হবো, কি করে আমরা নিজেদেরকে বৃহৎ রাষ্ট্রে পরিণত করব? অর্থাৎ সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী এই চিন্তাধারার মধ্যে একটা বিভেদের সৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি। এরপর আমরা ৩ নম্বরে দেখতে পাচ্ছি অর্থনৈতিক আধিপত্য। অর্থনৈতিক আধিপত্য বলতে কি বোঝাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল, যেমন ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা। ট্রুম্যান নীতির কাজ মূলত কি ছিল? মূলত ছিল যে যেই সকল ছোট ছোট দেশগুলো ছিল, সেই সকল দেশে যাতে সমাজতান্ত্রিক চিন্তাধারা বা কমিউনিজমের চিন্তাধারা প্রভাবিত করতে না পারে, সেই সকল দেশগুলিকে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা হেল্প করা। তার পাশাপাশি মার্শাল পরিকল্পনা কি করেছিল? ইউরোপের যে দেশগুলো মূলত যুদ্ধ বিধ্বস্তের কারণে পুরো ভেঙে পড়েছিল, সেই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা। এই দেখা দেখি পাশাপাশি কিন্তু মলোটভ পরিকল্পনা, কমেকন, কমিনফর্ম, এই বিভিন্ন প্রকল্পও কিন্তু মূলত আমাদের গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এবং তৃতীয় বিশ্বের পরনির্ভরশীলতা। আমরা জানি কি যে স্বাধীনতার যে প্রাক্কাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তীকালে তৃতীয় বিশ্ব, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার এই যে দেশগুলো, এরা কিন্তু আবার নিজেকে নতুন করে জন্ম নিতে এরা শুরু করলো। তো তার মধ্যে কিছু কিছু দেশ না সোভিয়েত ইউনিয়ন না মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টে না গিয়ে তারা কিন্তু মূলত কি করেছে? তারা কিন্তু মূলত নিজেরাই কিন্তু স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু তার মধ্যেও কিছু ছোট ছোট দেশ ছিল, এরা এই দুটো মেরুকে কেন্দ্র করে বাঁচতে চেয়েছিল।
পরনির্ভর হয়। ঠিক আছে? এই কারণেই দ্বিমেরুতার উদ্ভব হয় এবং এই দ্বিমেরুতার কখন অবসান ঘটে ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি কিন্তু আমাদের গোটা বিশ্বে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটে এবং আমাদের গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র একক আধিপত্য কিন্তু শুরু করে ১৯৯১ সালের পর থেকে। যদি আমরা লক্ষ্য করি সামরিক অভ্যুত্থান ২০০৩ এ লিবিয়ায়, ২০০৩ এ হচ্ছে ইরাক, ২০১১ তে লিবিয়ায় তো ডাইরেক্ট সামরিক অভ্যুত্থান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর যদি দেখি প্রযুক্তি এবং অর্থনীতির দিক থেকে কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন বিশ্বের সেরা। এই যে বল মাইক্রোসফট, গুগল, অ্যাপেল এগুলো কিন্তু সবকিছু যদি আমরা লক্ষ্য করি প্রযুক্তির দিক থেকেও শীর্ষে রয়েছে। এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরই কিন্তু তৈরি করা নিজস্ব কিন্তু প্রযুক্তি। এবং আমরা যদি বলি সংস্কৃতি কি? আমরা তো ভীষণ পরিমাণে হলিউড কালচারে খুব বিশ্বাস করি। আমরা মনে করি যে এই জিনিসগুলোই আমাদের জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে। তার মানে কি? আমরা এখন বেশি পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা, কালচার, তারপর হচ্ছে তাদের ঐতিহ্য দ্বারা খুব বেশি পরিমাণে অনুপ্রাণিত হচ্ছে, প্রভাবিত হচ্ছে। এছাড়াও তোরা যে দেখবি KFC, লেস, কোকোকোলা এইসব ব্র্যান্ডগুলোতে দেখিস এগুলো কিন্তু সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটি ব্র্যান্ড। এরপর আমি মূলত কি দেখছি বহু মেরুকেন্দ্রিকতা। এই তো গেল এক মেরুকেন্দ্রিকতা। এবার বহু মেরুকেন্দ্রিকতা বলতে কি বুঝেছিলাম? প্রথমেই বলেছিলাম যে এটা এমন এক আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে বিশ্ব রাজনীতিতে ক্ষমতা কোনো একটি বা দুটি রাষ্ট্রের হাতে থাকে না। ক্ষমতা যেখানে একাধিক রাষ্ট্র থাকে, যেখানে ভারতবর্ষ উঠে আসছে, চীন উঠে আসছে, জাপান উঠে আসছে, স্পেন, ইটালি বিভিন্ন রাষ্ট্র কিন্তু এখন ক্ষমতায় উঠে আসছে। মার্কিন একাধিপত্যের অবসান ২০০৮ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সামরিক শক্তির একটু পতন ঘটেছে। ২০০৮ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটু যেই তার স্থান একটু নড়বড় হয়েছে তখনই কিন্তু বিশ্বে বাকি সকল দেশগুলো নিজেরাও কিন্তু কি করছে উঠে আসছে। এবার বলছে আঞ্চলিক জোটের উত্থান। ইউরোপিয়ান ইউনিয়ন, এশিয়ান, ব্রিক্স এর মতো যে আঞ্চলিক সংগঠনগুলি আছে এরাও কিন্তু বহুপাক্ষিকতার ক্ষেত্রে বহু মেরুকেন্দ্রিকতার দিকে কিন্তু নিজেকে তুলে ধরছে। এছাড়াও আর কি বলেছে বিশ্বায়নের প্রভাব। গ্লোবালাইজেশনের যুগে কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি হয়ে গেছে, মুক্ত বাজার অর্থনীতি, যার ফলে কিন্তু আমরা এক দেশ থেকে অন্য দেশে সহজেই ব্যবসা বাণিজ্য খুব ইজিলি করতে পারছি। এই বহু মেরুকেন্দ্রিকতাও কিন্তু বর্তমান যুগে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি বলতে পারি আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থা ঠিক কেমন? সেটা কি এক মেরু না বহু মেরু? এটা নিয়ে মনে প্রচন্ড দ্বিধা থাকে। যদি আমি বলি বর্তমান বিশ্ব পুরোপুরি এক মেরুও নয় আবার পুরোপুরি বহু মেরুও নয়, দুটোর মধ্যবর্তী অবস্থায় চলছে। তার কারণ আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ অবজ্ঞা করতে পারি না। আমাদের ব্যবসা বাণিজ্য সব থেকে বেশি কিন্তু হয়ে থাকে মার্কিন ডলারে। 50 থেকে 60% মার্কিন ডলারেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ঘটে থাকছে। যদি আমরা বলি সামরিক এবং প্রযুক্তিগত নেতৃত্বের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখনোই কিন্তু শীর্ষস্থানে রয়েছে, কিন্তু অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক দিকে কিন্তু চীন, রাশিয়া, ভারত একাধিক আধিপত্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছে। তাহলে বর্তমান বিশ্ব সম্পূর্ণ একমেরু বা সম্পূর্ণ বহুমেরু এটাও কিন্তু আমরা বলতে পারছি না। আমরা কিন্তু দুটোর মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট, যেখানে কিন্তু আমরা দ্বিমেরুকরণ, একমেরুকরণ এবং বহুমেরুকরণ এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বুঝলাম। এবার বাকি সময়টা কিন্তু আমরা বুঝবো জোট নিরপেক্ষতা। আচ্ছা, জোট নিরপেক্ষ বলতে কি বোঝায়? এই যে আমরা দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় একদিকে মিত্রশক্তি এবং অপরদিকে অক্ষশক্তির মধ্যে যখন যুদ্ধ হলো এবং মিত্রশক্তি যখন জয়লাভ করলো, সেখানে পুঁজিবাদের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদ জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল। কিন্তু তার মধ্যেও তৃতীয় বিশ্বের কিছু দেশ, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশেরা এদের জন্ম হলো। এরা মূলত কেউ কোনো দেশ কি করছে মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের সাথে না গিয়ে সম্পূর্ণ নিজে নিরপেক্ষভাবে থাকতে চেয়েছিল। সেটাই হচ্ছে জোট নিরপেক্ষ। জোট নিরপেক্ষ নীতির একটাই অর্থ, যেটা সম্পূর্ণ নিরপেক্ষ হবে কিন্তু সেটা হবে গতিশীল। ঠিক আছে? এরপরে যদি আমরা লক্ষ্য করে দেখি কি বলছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। ঠান্ডা লড়াই এবং দ্বিমেরুকরণের সময় কিন্তু এই যে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম গোটা বিশ্ব দুটো মেরুতে বিভাজিত এবং মানুষের মধ্যে বা দেশগুলোর মধ্যে চলছে আমাদের প্রক্সি ওয়ার, বকলমের যুদ্ধ, ছায়া যুদ্ধ, সেই সময়কে কেন্দ্র করে কিন্তু উদ্ভব হচ্ছে এই ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ নীতি। দ্বিতীয় বলছে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলির আত্মপ্রকাশ। এই যে সদ্য স্বাধীন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা দেশগুলো সবে স্বাধীনতা পেয়েছে। এরা চায়নি কোনোভাবেই আবার এদেরকে কোনো দেশ কন্ট্রোল করুক। এরা পুরোপুরি স্বাধীনভাবে মুক্ত চিন্তায়
কিন্তু জীবনযাপন করতে চেয়েছে। এরা জানে এত বছরের পরাধীনতা মানুষের জীবনে কতটা কষ্টদায়ক হতে পারে। ৩ নম্বর বলছে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা। এই তৃতীয় বিশ্বের দেশগুলি পুনরায় বৃহৎ শক্তির আজ্ঞাবহ হতে চায়নি, তারা সম্পূর্ণ নিজেকে ফ্রিডম দিতে চেয়েছে। তেমন চতুর্থ বলছে অর্থনৈতিক উন্নয়ন। এরা কি জানে আমরা যদি আবার এই বৃহৎ শক্তি দেশগুলোর কন্ট্রোলে চলে যাই তাহলে আমরা আবার কিন্তু ইকোনমিক্যালি এদের কন্ট্রোলে চলে যাব। ঠিক আছে, এই যে ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট, এই ন্যামের শিশুর উপকার কারা? প্রথমেই রয়েছে জওহরলাল নেহেরু, যাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং আন্দোলনের মূল জনক বলা হয়। ন্যামের মূল জনক কিন্তু রয়েছেন আমাদের জওহরলাল নেহেরু। তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি জোসেফ ব্রোজ টিটো যুগোস্লাভিয়া থেকে, মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দেল নাসের, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আহমেদ সুকর্ণ এবং কোয়ামে নক্রুমা ঘানার রাষ্ট্রপতি, এই ৫ জন স্থপতি মিলে কিন্তু আমাদের এই ন্যাম জোটটাকে কিন্তু এস্টাবলিশড করেছিল, যেখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবার আমরা দেখতে পারি ন্যামের অন্যতম এই যে নীতি জওহরলাল নেহেরু তার বেতার ভাষণের মধ্য দিয়ে কিন্তু শুরু করেছিল সর্বপ্রথম। কিন্তু এই পঞ্চশীল নীতি ন্যামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যা ১৯৫৪ খ্রিস্টাব্দে মূলত আমাদের এই চুক্তিটি হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ভারত এবং চীনের মধ্যে। ভারতের মানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের রাষ্ট্রপ্রধান চৌ এন লাই, এই দুজনের মধ্যে হয়েছিল। এখানে ৫টা নীতিকে মূলত কেন্দ্র করে এই নীতিটি স্বাক্ষরিত ছিল। প্রথমটা কি বলেছিল? পারস্পরিক অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি সম্মান। ২ বলেছে অনাক্রমণ। ৩ বলেছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ৪ বলেছে সমতা ও পারস্পরিক সুবিধা। ৫ বলেছে শান্তিপূর্ণ সহাবস্থান। এই ৫টা নীতি কিন্তু আমাদের জোট নিরপেক্ষ নীতির অন্যতম একটি দিক হিসেবে চিহ্নিত হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা কেবলমাত্র জোট নিরপেক্ষ নীতি দিক হিসেবে দেখাবে এমনটি নয়, এর পাশাপাশি বিশ্বের যে সকল দেশগুলো নিজের উন্নতি করতে চাইবে তারাও কিন্তু এই ৫টি নীতি কিন্তু মেনে চলতে পারে। এরপর আমরা মূলত কি দেখছি? বান্দুং সম্মেলন। বান্দুং সম্মেলনে মূলত কি দেখতে পাচ্ছি? এই যে ১৯৫৫ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে ১৮ থেকে ২৪শে এপ্রিল হয়েছিল, যেখানে ২৯টি এশিয়া এবং আফ্রিকান রাষ্ট্র এতে অংশগ্রহণ করেছিল। এই বান্দুংকে ন্যামের আঁতুড়ঘর বলা হয়। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ন্যামেতে নিয়েছিল এই বান্দুং সম্মেলন। এখানে ১০ দফা নীতি গৃহীত হয়েছিল। সেই ১০ দফা নীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানবাধিকার, জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার উপর জোর দেওয়া। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মূলত ন্যামের আদর্শিক কাঠামো গঠনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এদের যে উল্লেখযোগ্যতা আমরা কিন্তু কখনোই অগ্রাহ্য করতে পারি না। এরপর এরপর কিন্তু আমরা মূলত কি করতে পারি? জোট নিরপেক্ষ নীতির বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে? প্রথমটা বলেছে ঠান্ডা লড়াইয়ের বিরোধিতা। জোট নিরপেক্ষ নীতি কেন গঠন হয়েছিল? এরা কখনো হিংসা চায়নি, এরা চেয়েছিল শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সমস্যার সমাধান করা। তার জন্য এরা মনে করেছিল যে ঠান্ডা লড়াইয়ের বিরোধিতা হিসেবে আমাদের সৃষ্টি, আমরা কোনোভাবেই না মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী জোট না কোনোভাবে সামরিক জোট, যেখানে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক চিন্তাধারা, আমরা এই দুটো জোটের মধ্যে কোনো জোটেই অংশগ্রহণ করব না। ২ নম্বর বলেছে স্বাধীন এবং গতিশীল সিদ্ধান্ত। এরা প্রতিটা চিন্তা ভাবনাকে, প্রত্যেকটা দিক বিশ্লেষণ করবে নিজের প্রেক্ষিতে, নিজেদের চিন্তা ভাবনার দ্বারা। এরা কোনোভাবেই বৃহৎ শক্তিবর্গের দ্বারা প্রভাবিত হবে না। এরা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের চিন্তাধারা প্রভাবিত হয়ে নিজেদের চিন্তাকে সেই দিকে নিয়ে যাবে না। ৩ নম্বর বলেছে শান্তিপূর্ণ সহাবস্থান বা শান্তিপূর্ণ সমাধান। ন্যামের সবথেকে বড় দিক হচ্ছে এরা সবসময় শান্তির কথা বলে। এরা মনে করে কোনো সময় বিশ্বে অশান্তি হতেই পারে, যুদ্ধ হতেই পারে, কিন্তু তার সমাধান কখনোই কিন্তু যুদ্ধ করে নয়, শান্তিপূর্ণভাবে সেই সমাধান করতে হবে। এবং ৪ নম্বর বলছে মতাদর্শগত মেরুকরণের অবসান। পুঁজিবাদ বনাম সমাজবাদ, এই যে এই অন্ধ বিভাজনের বাইরে নিজস্ব অবস্থান, তা কিন্তু অবশ্যই হতে হবে গতিশীল। তা কিন্তু অবশ্যই হতে হবে গতিশীল। এরপর রয়েছে বহুপাক্ষিকতা, কারণ বর্তমান বিশ্বে আমরা দেখতে পেয়েছি আমাদের একটি আন্তর্জাতিক সংগঠন রয়েছে, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক শান্তি সংগঠন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তাই বহুপাক্ষিকতার দিকে কিন্তু ন্যাম ইউএনওর দিকেও কিন্তু তাকিয়ে তার বিভিন্ন ডিসিশন কিন্তু অনেক সময় নিয়ে থাকে এবং ইউএনওকে অনেকটা বিশ্বাসও করছে। এবার যদি আমরা দেখি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন, ন্যামের কিন্তু ঐতিহাসিক শীর্ষ সম্মেলন কিন্তু মানে হয়েছে ১৯টা। মানে আমরা যদি দেখতে পাই প্রথম সম্মেলন হয়েছিল ১৯৬১ সালে বেলগ্রেডে, যেখানে ২৫টা দেশ উপস্থিত ছিল। সেখানে কিন্তু মাত্র ২৫টা দেশকে দিয়ে কিন্তু ন্যাম তার যাত্রাপথ শুরু করেছিল। পরবর্তী যে দেখতে পাচ্ছি তৃতীয় সম্মেলন হয়েছিল লুসাকাতে, সেখানে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং শান্তির এলাকা ঘোষণা, যে শান্তির এলাকা, পিসফুল
পিসফুল এলাকা, যেখানে সকল মানুষ শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং যুদ্ধর ক্ষেত্রেও কিন্তু শান্তিপূর্ণ উপায় মীমাংসার কথাই কিন্তু মূলত এই ন্যামের তৃতীয় লুসাকা অধিবেশনে বলা রয়েছে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1973 সালে রয়েছে আলজিয়ার্স, যেখানে রয়েছে চতুর্থ সম্মেলন। এখানে কিন্তু নয়া অর্থনৈতিক ব্যবস্থার কথা কিন্তু প্রথমবারের মতো খুব জোরালো হয়েছিল। তৃতীয় বিশ্বের যে সকল দেশগুলো অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, উন্নয়নশীল দেশগুলো, সেই উন্নয়নশীল দেশগুলোর কথাও কিন্তু উন্নত দেশগুলোর পাশাপাশি কিন্তু বলার কথা হয়েছিল। এবং 2012 সালে 16তম সম্মেলন হয়েছিল কোথায়? তেহরানে হয়েছিল, যেখানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে 120টা দেশ অংশগ্রহণ করেছিল। এবং সর্বশেষ সম্মেলন 2024 সালে হয়েছিল। কততম সম্মেলন? 19তম সম্মেলন কোথায় হয়েছিল? কাম্পালাতে হয়েছিল, যেখানে কিন্তু বৈশ্বিক সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার বৃদ্ধি, যেখানে উন্নত দেশ উন্নয়নশীল পাশাপাশি হাত ধরে চলেও যে বৈশ্বিক সমন্বয়শীল করা যায় তার কথাও কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, এরপর যদি আমি লক্ষ্য করে দেখি, কি দেখতে পারি? 25টা দেশকে নিয়ে ন্যাম তার যাত্রাপথ শুরু করেছিল। 25টা দেশকে নিয়ে ন্যাম তার যাত্রাপথ শুরু করেছিল। সেই যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 120টা দেশ, বর্তমানে 25 থেকে 120টা দেশ কিন্তু ন্যামের সদস্যপদ গ্রহণ করেছে। ভবিষ্যতে হয়তো এই সদস্যপদ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। কি বলছে? জোট নিরপেক্ষতা জন্মদাতা হিসেবে ভারতের অবদান অনস্বীকার্য। ভারতবর্ষ এই জোট নিরপেক্ষতার দিকে, এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোর যাতে ভবিষ্যতে উন্নত দিকে পৌঁছাতে পারে, এই উদ্যোগ কিন্তু নিয়েছিল ভারত। এবং ভারতের হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিন্তু এই দিকটা শক্ত করে তুলে ধরেছিল। এবার আমরা কি দেখতে পাচ্ছি? যতদিন বিশ্বে বৈষম্য, বঞ্চনা এবং আধিপত্যবাদ থাকবে, ততদিন তৃতীয় বিশ্বের স্বাধীন, গতিশীল ও সমবেত কণ্ঠস্বর হিসেবে জোট নিরপেক্ষ নীতি বা ন্যামের একটা অস্তিত্ব থাকবে। তাহলে এই ছিল আজকের আমার ক্লাসের আলোচনা। 30 মিনিটের মধ্যেই কিন্তু আজকে আমরা তিনটে টপিক ধরে ধরে বুঝেছি। মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা কভার করেছি। তো আশা করছি এই পিপিটিটা দেখলেই কিন্তু তোদের পরীক্ষার আগে ছোট্ট করে একটা রিভিশন হয়ে যাবে। এবং অবশ্যই তোরা কিন্তু আমাকে কমেন্টসে জানাবি প্রতিটা চ্যাপ্টারের যদি এরকমই খুব সহজে 30 মিনিটের মধ্যে চ্যাপ্টার ধরে ধরে তোদেরকে যদি কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন হয়, তোরা কিন্তু তার জন্য অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবি না। যেই রকম কমেন্টস করবি সেই অনুযায়ী কিন্তু নেক্সট ভিডিও নিয়ে থাকবো আমি। তো সকলকে টাটা, ভালো করে পড়াশোনা করিস। তো দেখা হচ্ছে তোদের সঙ্গে নেক্সট একটি ভিডিও নিয়ে। তো টাটা।